আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার করা চুক্তি দিয়ে ভারত থেকে তাকে ফেরত আনতে চায় অন্তর্বর্তী সরকার, লঙ্ঘন করলে আন্তর্জাতিক অঙ্গনে যাবার ঘোষণা আইন উপদেষ্টার। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান। আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। ক্ষমতায় যেতে কারো সিঁড়ি না হবার অঙ্গীকার। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, বললেন ইসি সংস্কার কমিশনের প্রধান। বিতর্কিত নির্বাচন বন্ধে সুপারিশ। এবং গোপালগঞ্জে বেনজিরের ইকো রিসোর্টে রাজস্ব বোর্ডের গোয়েন্দা দলের অভিযান, প্রমাণ মিলছে কর ফাঁকির। 2 প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত সরকার তাকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানাবে বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় করা সব গায়েবী মামলা ও সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করবে সরকার। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা চুক্তিতেই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। 2013 সালে দেশটির সাথে প্রত্যর্পণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এর ফলে দুদেশের বন্দী কিংবা আসামিদের ফেরত দেওয়ার পথ সহজ হয়। ওই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হয়। আবার উলফা নেতা অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কারো বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম কিংবা নির্যাতনের মামলা থাকলে তাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর সবই আছে। আবার আরেক ধারায় বলা আছে, অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। 2016 সালে প্রত্যর্পণ চুক্তিতে আরও একটি ধারা যুক্ত করা হয়, যেখানে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলে সেটিকে বৈধ বলা যাবে। এসব যুক্তি দিয়েই শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা 2500 গায়েবী মামলা দ্রুতই প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে বাদ দেয়া হবে হয়রানিমূলক সব মামলা। বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইনের মামলাগুলো। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে, কাউন্সিলের বিধান করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ বন্ধে আইন করছে সরকার। এখন থেকে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলায় আসামি গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে সংস্কার প্রস্তাব আসছে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় আসবে সমাধান। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে গ্রন্থ আড্ডায় অতিথি হয়ে আসেন দলের মহাসচিব সহ পেশাজীবী নেতারা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাও নাই। ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই ভোট চায় বিএনপি। কি ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচন করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। তার আশা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ইস্যুতে সমাধান আসবে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের বই পড়া, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরো যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন পেশাজীবী নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শেষ পর্যন্ত জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সব ইসলামী দল জোটবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। বরিশালের চরমোনাই মাদ্রাসায় বৈঠকে যৌথভাবে এই ঘোষণা দেন দুই নেতা। ইসলামী দলগুলো কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবে না বলেও জানান তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বরিশালে চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করেন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, 53 বছরে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করে অন্য দলগুলো ফায়দা নিয়েছে। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় জানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে ইসলাম কায়েমের জন্যই তারা একত্রিত হচ্ছেন। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। ধরে নিবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে, শুধু ধরলে হবে, আপনাদের সহযোগিতা লাগবে না। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবারই কায়েম হোক। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা। গুম, খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, জনগণ তা চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার আশা, রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই আগামী জাতীয় নির্বাচন হবে। বিতর্কিত নির্বাচন বন্ধে সংস্কার কমিশনের প্রস্তাবে প্রয়োজনীয় সুপারিশ রয়েছে বলেও জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। তারও আগে গত ১৬ বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার সব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন এখন সব জায়গাতেই আলোচিত হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা নির্বাচনে বা ক্ষমতায় আসুক, তা দেশের জনগণ চায় না। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়,
এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু 1,500 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্তমুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তা আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কারচুপি ও রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে ব্যাপক সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থায়। সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না, তো এগুলো তো পরে করতে হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব। জবাবদিহিতা ও আর্থিক খাতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়বদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে এনআইডির কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। বাস্তবায়নটা হবে যেটা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার তালিকার হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে সেগুলো সংশোধন করবে ইসি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নতুন ভোটার তালিকা এবং তথ্য হালনাগাদ করতে রাজধানীর কয়েকটি হাসপাতালে চলবে এই কার্যক্রম। পরে সম্প্রসারিত হবে সারা দেশে। আরও জানাচ্ছেন রাসনা দাস। 21 বছর বয়সী আশানুর রহমান কাজ করতেন গাজীপুরের একটি গার্মেন্টসে। জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে গত 6 মাস ধরে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকটি হাসপাতালে। আমরা যখন গণভবন মুখে আসি তখন আমাদের পুলিশে আমাদেরকে গুলি করে। আশানুরের মতো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে, ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহে হাসপাতালগুলোতে বিশেষ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়ান স্টপ সেন্টারের মতো এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ সব কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। পাসপোর্ট বানাতে হলে ভোটার আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের 3-4 দিনের ভিতর হয়ে যাবে। এটা তো খুবই একটা আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে। চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে ওইখানে যাওয়া বা কিছু ভুল হইলে আবার জার্নি করা, আমাদের তো এখন সব নিষেধ। আসলে প্রশংসনীয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বেডে বৈশা জিনিসটা করে ফেলা, তো এই জন্য সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক, আমি এটাই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। ওদের কাছে যেটুকু তথ্য আছে, ওরা যে ফর্মটা পূরণ করছে সেটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বেনজিরের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। গোপালগঞ্জে বেনজিরের ওই রিসোর্টে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান এনবিআর কর্মকর্তারা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তবু। র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি থাকা অবস্থায় গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বিদেশে পলাতক বেনজির আহমেদ। এই রিসোর্টের জমি এবং স্থাপনা নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় ওঠে সবখানে। প্রশ্ন ওঠে পুলিশের শীর্ষ পদে থেকে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নিয়ে। মঙ্গলবার দুপুরে বেনজিরের আলোচিত এই রিসোর্টে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। 15 সদস্যের প্রতিনিধি দল রিসোর্টের অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র
যাচাই বাছাই করেন। আমাদের একটা যে কোনো তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া কুষ্টিয়া ১ আসনের সাবেক এমপি আকম সরোয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরোয়ার জাহানের বিরুদ্ধে 4 কোটি 20 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসেবে 11 কোটি 43 লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 27 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবছর 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। প্রথম দফায় ভারত থেকে আনা 52,000 মেট্রিক টন ও মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। এতে চালের দাম কমতে শুরু করেছে দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেবে সরকার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। আমন মৌসুমে কয়েক দফা বন্যায় এবার সারা দেশে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভরা মৌসুমে সরকারি গুদামেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে ধান ও চাল, যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। এমন পরিস্থিতিতে মজুদ বাড়াতে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। প্রথম দফায় 4.5 লাখ টন চাল আমদানি চুক্তির মধ্যে ভারত ও মিয়ানমার থেকে আসা 74,000 মেট্রিক টন চাল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। এই খালাস প্রক্রিয়া দেখতে এসে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমদানির ফলে দাম বৃদ্ধি রোধ এবং মোটা চালের দাম কমতে শুরু করেছে। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। খাদ্য নিরাপত্তার জন্য সরকার দেশীয় উৎপাদন ব্যবস্থার উপর জোর দিচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, সরকারি উদ্যোগের কারণে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 50 লাখ মানুষকে প্রতি মাসে 15 টাকা দরে 30 কেজি করে চাল দেয়া হবে। 50 লাখ লোক মাসে 30 কেজি করে চাল পাবে। দরিদ্র শ্রেণীর লোক 30 লাখ লোক মানে 15 টাকা কেজিতে। এই রমজান মাস তারপর পরপর 2 মাস পাবে এটা। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হয়নি। 2023 সালে আমদানির পরিমাণ ছিল 6,33,000 টন, 2022 সালে 6,83,000 টন, 2021 সালে 5,72,000 টন চাল। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামে এখন 12,52,000 টন খাদ্যশস্য মজুদ রয়েছে, আর গত বছর এই সময় মজুদের পরিমাণ ছিল 15 লাখ টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটের 5 বিবি উপজেলার উছনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিয়েছে বিজেপি। স্থানীয়রা জানায়, সকালে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উছনা গ্রামের 0 পয়েন্ট থেকে আনুমানিক 30 গজ দূরে ভারতীয় অংশ
সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ সময় স্থানীয়রা বিজিবিকে খবর দিলে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দেয়। বিজিবির বাধার মুখে বিএসএফ নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। বাজারে সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের উপর কার্যকর করারোপের প্রস্তাবনা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সিগারেটে শুধু করারোপ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন বিকল্প ব্যবস্থা। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। সরকারের একটা সুযোগ আছে, আমাদের তামাক কোম্পানিগুলো যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত, সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা। তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র করারোপ না করেও, মানে এখানে করারোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমানোর কথা ভাবতে পারি। আসলে আমরা 100 টাকাও বাজারে বিক্রি হোক চাই না, খুচরা বিক্রি বন্ধ করতে হবে। ছোট ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে, এটা তার জন্য সহজ। যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। ফরিদপুরে এবছর সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তেলের চাহিদা বৃদ্ধি ও দাম ভালো পাওয়ায় অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ফরিদপুরের 9টি উপজেলায় গেল বছরের তুলনায় এবার প্রায় 2000 হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। জেলার দিগন্ত মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সরিষার ফুল। উচ্চ ফলনশীল বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 16, বিনা 4 সহ টরি 7 জাতের সরিষার চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। তবে সার কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে বলে জানান তারা। আমার 2 বিঘা শস্য বোনায় 14 থেকে 15,000 খরচ হয়েছে। গতবার 2 বিঘা শস্য বুনছিলাম, দাম ভালো পাওয়ার কারণে এবার 3 বিঘা শস্য করছি, ফলন ভালো হয়েছে। মানে সারের দাম বেশি, সার কিনতে পারে না, আবার পানি দিতে হয়, খেতে সেচ না দিলে হয় না। এগুলো দিয়ে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়ে যায়। সারের দামটা একটু কমাইতো তাহলে আমরা আরো বেশি শস্য আবাদ করতে পারতাম আগামীবার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের সরিষা বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছেন তারা। প্রতি মৌসুমে ফরিদপুর জেলায় আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 14,463 হেক্টর এবং অর্জন হয়েছে 13,495 হেক্টর। অর্থাৎ কিছু জমিতে আমরা এবার সরিষা কম হয়েছে। তার একটি মাত্র কারণ হচ্ছে রবি মৌসুমের শেষে যে আমাদের ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, যার জন্য জমিতে দেরিতে জো আসার জন্য আমাদের 400-500 হেক্টর জমিতে সরিষার যে লক্ষ্যমাত্রা তার চেয়ে কম হয়েছে। এবছর জেলায় 14,463 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খেজুর গুড়ের বৃহৎ মোকাম চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাটে সপ্তাহে 7 থেকে 8 কোটি টাকার গুড় বেচাকেনা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনায় সপ্তাহ জুড়ে মুখর থাকে এই হাট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে 2700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। দেশের ঐতিহ্যবাহী এই খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের। সপ্তাহের সোম ও শুক্রবার আয়োজিত এই হাটটি দেশের বৃহৎ গুড়ের মোকাম। স্বাদ, গন্ধ ও রঙে অতুলনীয় এই গুড় সংগ্রহ করতে ভোর থেকে দুপুর পর্যন্ত ভিড় করেন শত শত কৃষক, ব্যাপারী ও শ্রমিকরা। মান ভেদে গুড় 180 টাকা থেকে 350 টাকা দরে বিক্রি হয়। সেই হিসেবে এক ভাঁড় অর্থাৎ 13 থেকে 14 কেজি গুড় বিক্রি হয় 1700 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। এই হাটটা এখন বর্তমানে এই যশোর অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে সেরা হাটের মধ্যে একটা, এই গুড়ের জন্য। এই মালটা অনেক ভালো হয়। আমি নিজে, আমার গাছ আছে 100, বাড়ি কুতুবপুর, প্রায় 40টা মতো গুড় বেচেছি আমি। পর্যাপ্ত পরিমাণ গুড় ধরে সব ধরনের গুড়, গোল গুড়, দানা গুড়
এই গুড় আমি শরীয়তপুর, মাদারীপুর, শিবচর, বরিশালে আমি গুড় পাঠাই। কৃষকরা তাদের তৈরি গুড় সাইকেলে করে, আবার কেউ ভ্যানে করে বিক্রির জন্য নিয়ে আসেন হাটে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসব গুড় কিনে ট্রাকে করে নিয়ে যান দেশের বিভিন্ন জেলার মোকামে। এবছর গুড়ের দাম আছে মূলত গতবারের থেকে একটু বেশি, গুড়ের মান ভালো, যার কারণে দামটা একটু বেশি। সরগঞ্জের হাটে আমরা গুড় বেচছি, আমরা বাপ দাদারা আমরা গাছ কেটে আমরা গুড় বেচে যাচ্ছি, অনেক দিন থেকে গুড় বেচছি। প্রতিটি খেজুর গাছে এক সিজনে 15 থেকে 20 কেজি গুড় পাওয়া যায়। আমাদের এই গুড়ের হাট থেকে প্রত্যেক সপ্তাহে চাষিরা 7 থেকে 8 কোটি টাকার গুড় বেচা কিনা করে। সব মিলিয়ে বছর শেষে দেখা যায় 1 থেকে 150 কোটি টাকা এই হাটে থেকে গুড় বেচা কিনা করা হয়। চুয়াডাঙ্গা জেলায় প্রায় 2,72,000 খেজুর গাছে কম বেশি 2,700 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। এই সরোজগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী হাট, আমার বাপ দাদার আমলে এই হাট দেখে আইছি। আমি আমার বাপের পেছে পেছে এই হাটে ব্যবসা বাণিজ্য করছি, আমি এখন ভালো ব্যবসাদার। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ভেজাল খেজুরের গুড় উৎপাদন করে কৃষকরা জেলার সুনাম আরো বয়ে আনবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সিটি ব্যাংক পিএলসির মাধ্যমে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পলিসি বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। সিটি ব্যাংক পিএলসি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে ব্যাংক অ্যাসুরেন্স ব্যবসা করতে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। সিটি ব্যাংক তাদের বিজয়নগর ইসলামী শাখায় গ্রাহকদের মধ্যে পলিসি বিপণন কার্যক্রম শুরু করেছে। সেই ধারাবাহিকতায় শরিয়া মোতাবেক পরিচালিত আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রথম ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে সিটি ব্যাংকের গ্রাহকদের বীমা সেবা পৌঁছে দিবে। পলিসির বিপণন কার্যক্রম শুরুর সময় ওই শাখায় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি ও চিফ কর্পোরেট অফিসার মাসুদুজ্জামান খান সহ অন্যান্যরা। সংবাদের এই পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নিয়েই বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক নির্বাহী আদেশে সই ছাড়াও নিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ছাড়াও এসব আদেশের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার মতো পদক্ষেপ। এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ফারহিন ইসলাম টুপার রিপোর্ট। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারিনার মঞ্চে প্রথম ভাষণে বলেন শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি। এরপরই নির্বাহী আদেশে সই করার ঝড় বইয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। To the Black and Hispanic communities, I want to thank you for the tremendous outpouring of love and trust. শুরুতেই ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নিজের প্রায় ১৫০০ সমর্থকের কারামুক্তির নির্বাহী আদেশে সই করেন তিনি। এরপর জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত আদেশে সই করেন। বরাবরই বৈদেশিক সহায়তার সমালোচনা করে আসা ট্রাম্প এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশে সই করেছেন। এ সময় তিনি বলেন অন্য দেশের তুলনায় অন্যায্যভাবে অর্থ দিয়ে যাচ্ছে তার দেশ। Nobody knows what we have because so many people came in illegally, but let's say we have 325. They had 1.4 billion. They were paying 39 million, we were paying 500 million. অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আদেশে সই করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে ঢুকে লাখ লাখ অপরাধী যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। অন্যান্য আদেশের মধ্যে পানামা খাল ফেরত, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো সহ সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়েছেন তিনি। China pays 39 million and we pay 500 million. এদিকে ক্ষমতা নেওয়ার পরই বাইডেনের নিয়োগ দেওয়া ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল যুক্তরাষ্ট্রের নতুন এই অভিভাবক।
ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জিয়া পরিবারকে ভয় পায় বলেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। মানুষের আস্থা অর্জনে দলের 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে। লালবাগ থানা কৃষক দলের কর্মী সভায় তিনি কথা বলেন। লালবাগ থানা বালু মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। বিপিএলে তৃতীয় জয়ের লক্ষ্যে কাল চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। 9 ম্যাচে 2 জয় নিয়ে 7 দলের মধ্যে 6-এ আছে থিসারা পেরেরার দল। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পরের সব ম্যাচই জিততে হবে লিটন দাসদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ছালিয়ে নেন তানজিদ তামিম মোস্তাফিজরা। অন্যদিকে 8 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে চিটাগং। সবশেষ ম্যাচ দুর্বার রাজশাহীকে 111 রানে হারিয়ে দেয় মোহাম্মদ মিথুনের দল। ফর্মের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে তারাও চট্টগ্রামে অনুশীলন করে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান সহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রীড়ামোদীরা। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক AKM মাহবুবুল আলম এবং বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান সহ অন্যরা। এ সময় জাতীয় ক্রিকেট লীগ, বয়সভিত্তিক সকল লীগ এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও কাউন্সিলর এবং সংশোধিত গঠনতন্ত্রে ময়মনসিংহ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা হতে পরিচালক পদ সৃষ্টির দাবি জানানো হয়। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনার করা চুক্তি দিয়েই ভারত থেকে তাকে ফেরত আনতে চায় অন্তর্বর্তী সরকার। লঙ্ঘন করলে আন্তর্জাতিক অঙ্গনে যাবার ঘোষণা আইন উপদেষ্টার। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান। আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। ক্ষমতায় যেতে কারো সিঁড়ি না হবার অঙ্গীকার। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, বললেন ইসি সংস্কার কমিশনের প্রধান। বিতর্কিত নির্বাচন বন্ধে সুপারিশ। এবং গোপালগঞ্জে বেনজিরের ইকো রিসোর্টে রাজস্ব বোর্ডের গোয়েন্দা দলের অভিযান, প্রমাণ মিলছে কর ফাঁকির। 2 প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার মামলা। এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।